অতীতের ফ্যাক্টস, অতীতের ঘটনা নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে আবার সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট, আবার প্রেসিডেন্ট আরো মহারাজ আলোচনা করবে। সেহেতু খুব সংক্ষিপ্ত সময়ে আমার অতীত সম্পর্কে ওই 2-4 কথা তুলে ধরে। আমরা আমার এই ভূখণ্ডের সঠিক ইতিহাস, আমার ভূখণ্ডের ঐতিহ্য, আমার ভূখণ্ডের কৃষ্টি সংস্কৃতি, এই বিষয়গুলা নিয়ে আমার খুঁটিনাটি চর্চা করার প্রয়োজন আছে। সেই জন্যে যদি আমরা লক্ষ্য করি দেখি, আমরা যুগ যুগান্তর থাকিয়া মহারাজা বানায়া জীবন যাপন করি আসছি। আমার মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, আমার কোচবিহারের মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, যার এবং আমার নারায়ণী সেনা, যার ইতিহাস এলা অন্ধকারত পড়িয়াছে। আমার এই নারায়ণী সেনার বীরত্বের ইতিহাস আমরা জানিবার পাই নাই, আমাকে জানিতে দেওয়া হয় নাই। আমরা যদি ইতিহাস ঘাটিয়ে দেখি, যে তোমরা সবাই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমার এই নারায়ণী সেনা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে, করিয়া জয়লাভ করছে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো জয়লাভ করছে। কিন্তু সেই ইতিহাসগুলো নিয়ে আমরা জানিবার পাই নাই। কেন জানিবার পাই নাই? তার কারণটা কি? আমরা যদি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করি, তাহলে আমার দেখা লাগবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দুইটা শক্তি খাড়া হয়েছিল, দুই পক্ষের মধ্যে লড়াই হয়েছে, মিত্র শক্তি আর অক্ষ শক্তি। এই পাশে ইংল্যান্ড, আমেরিকা, আরো কিছু রাষ্ট্র এক পক্ষ হয়েছে, এই পাশে জাপান, জার্মানি, ইমের একটা পক্ষ হয়ে গেছে। এবার আমার নারায়ণী সেনা কোন পক্ষ অংশগ্রহণ করি? আমরা যদি লক্ষ্য করে দেখি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব থাকিয়া টেকনিশিয়ান, আর্টিলারি, সামরিক শক্তি দিয়া উন্নত ছিল হিটলার। সেই হিটলারক দেখিয়া যে ব্রিটিশের শাসনত সূর্য কোনোদিনও অস্ত যায় নাই, সেই ব্রিটিশ পদ্ধতি হিটলারক দেখিয়া ভয় খাওয়া শুরু করে দিছে। এবং সেই ব্রিটিশ হিটলারের এই শক্তি ভয়ভীত হয়া আমার মহারাজার শরণাগত হয়েছে। কেন? যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ পরাজয় হয়, তাহলে সেটা একটা ইতিহাসের কলঙ্কিত অধ্যায় হিসেবে রচিত হবে। সেই ব্রিটিশের মনে পড়ে প্রথম বিশ্বযুদ্ধের কাহিনী। প্রথম বিশ্বযুদ্ধ কেমন করিয়া আমার নারায়ণী সেনা অংশগ্রহণ করিয়া, কুমার হিতেন্দ্র নারায়ণ সেই সময় লেফটেন্যান্ট কর্নেল ছিল, সেই সেনার আমার নারায়ণী সেনা অংশগ্রহণ করিয়া যুদ্ধ অংশগ্রহণ করি ব্রিটিশ জয়লাভ করে দেয়। পরবর্তীতে এই রানী এলিজাবেথ আমার মহারাজাকে অনুরোধ করে, মহারাজ তোমার নারায়ণী সেনার সাহায্য যদি না হয়, তাহলে আমরা এই যুদ্ধ জয়লাভ করিবার পাবো না। আমার মহারাজের সাথে বার্কিংহাম প্যালেসত মিটিং হয়। সেই মিটিংত মহারাজার সাথে রানী এলিজাবেথের বিস্তারিত আলোচনা হয়। আমার মহারাজ প্রস্তাব দেয় রানী এলিজাবেথ, যে রানী সাহেবা, মুই তোমার যুদ্ধ সহযোগিতা করি, কিন্তু সত্য আছে। কি সত্য? যে তোমরা নমান যতগুলা রাষ্ট্র অন্য রাষ্ট্র পরাধীন বানিয়া
শাসন পরিবেদ হচ্ছে, শোষণ পরিবেদ হচ্ছে, সেই রাষ্ট্র পরাধীন রাষ্ট্রগুলা স্বাধীন করিয়া দেওয়া লাগবে। কারণ তোমরা বারে বারে এমন করিয়া কেসাল লাগাবেন, বারে বারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে, বিশ্বযুদ্ধ হবে, সেটার থাকিয়া মুক্তি পাবার গেলে তোমার এই অন্য রাষ্ট্র পরাধীন বানাইয়া শোষণ করা, শাসন করা, এই নীতিটা পরিত্যাগ করা হবে। রানী রাজি হয়, ঠিক আছে। আমার মহারাজ চার্টার প্লেন অনুরোধ করিয়া বাড়ি এসে কুচবিহার এসে আসিয়া তার ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণের সাথে মিটিং করে, আলোচনা করে, এবং আমার নারায়ণী সেনা এবং আমার মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ ভোগ বাহাদুর আরো কুমার ইন্দ্রজিৎ নারায়ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করে। অংশগ্রহণ করিয়া কার সাথে যুদ্ধ হয়? এ পাশে তোমরা লক্ষ্য করবে জাপান এবং জার্মান। জাপান এবং জার্মানের যদি আমরা অতীত ইতিহাস লক্ষ্য করিয়া দেখি, এলাও যদি গণতান্ত্রিক রাষ্ট্র কোন একজন নেতা স্বৈরাচারী হয়, সেই নেতাটা হিটলারি শাসন বা হিটলারি নেতা বলিয়া সম্বোধন করে। কি করে না করে? যে দেশত হিটলারি শাসন চলছে, কি করে না কয়? কি কয় না কয়? কেন কয়? কারণ হিটলার হচ্ছে সব থাকিয়া নির্দয়, মায়াহীন, কুখ্যাত একজন শাসক ছিল হিটলার, যাই কিনা 110 কোটি, কত? 110 কোটি মানুষক নির্মম ভাবে হত্যা করছে, নির্মম ভাবে হত্যা করছে। 60 লক্ষ ইহুদি এবং 50 লক্ষ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ মিলিয়া টোটাল 50 লক্ষ। 50 আর 60 কত হয়? 110 কোটি। এটা তো ইতিহাসের রেকর্ড, আরো তো বহু লোক পাচ্ছে। আর জাপানের হচ্ছে হিদেকি তোজো। কি নাম? হিদেকি তোজো। এই তোজো হচ্ছে সব থাকিয়া নির্লজ্জ শাসক, যাই কিনা নিজের দেশের মাও বৈনক, এমনকি সেই সময় জাপান এবং জার্মানের দখলত বেলজিয়াম, ফ্রান্স, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ চীন, অস্ট্রিয়া, এমন বহু রাষ্ট্র ব্রিটিশ যেমন করিয়া ভারতবর্ষ পরাধীন বানাইয়া শাসন শোষণ করছে, তেমন করিয়া জাপান এবং জার্মানও সেই সময় বিভিন্ন রাষ্ট্র পরাধীন বানাইয়া শাসন এবং শোষণ করছে। সেই সময় জাপানের আন্ডারত যে দেশগুলা ছিল, সেই দেশের মহিলা কাচার করিয়া নিজের দেশন নিয়ে যাচ্ছে, নিয়ে আসিয়া বানাইছে কমফোর্ট স্টেশন। কি বানাইছে? কমফোর্ট স্টেশন। এই কমফোর্ট স্টেশনটা কি জানেন? ওটি কোন সেই জাপানের যে সেনাবাহিনী গুলা ছিল, সেই সেনাবাহিনী গুলা মনোবল বাড়াবার জন্য, সেনাবাহিনীর কি মনোবল বাড়াবার জন্য, আত্মবিশ্বাস বাড়াবার জন্য, মানে মনের আনন্দের জন্য ওটি কোন বানাইছে কমফোর্ট স্টেশন। মানে যে সেনাবাহিনীর যাকে ইচ্ছা তাকে ব্যবহার করিবার পাইবে। তাহলে সেই তোজের কথা চিন্তা করি দেখো, যাই কিনা অন্য রাষ্ট্র পরাধীন বানাবার লোভত, যাই কিনা অন্য রাষ্ট্র গোলাম বানাবার লোভত নিজের মা বোনক ছাড় দেয় নাই, নিজের মা বোনের ইজ্জতক যায় বিক্রি করছে, সেই ব্যক্তি কি ভালো কওয়া যায়? সেই জাপানের প্রধানমন্ত্রী তোজক কি ভালো ব্যক্তি হবেন? ওগুলা কি নিঃস্বার্থবাদী লোক হবেন কি? তাহলে আমার চিন্তা করা উচিত। আমরা শুনলাম জাপানের হিটলারের কাহিনী এবং জাপানের তোজোর কাহিনী। এবার আমার এটি কোন এমন ইতিহাস পড়ানো হয়, সেই জাপান এবং জার্মান নাকি ভারতবর্ষ স্বাধীনতা দিলে হয়। এটা কি হাস্যকর কথা না? এটা হাস্যকর কথা হয় না? না হয়? হ্যাঁ, যে জাপান এবং জার্মান এইরকম নির্লজ্জ এবং নিষ্ঠুর, যাই কিনা এত বড় জঘন্যতম কাজ করতে পিছপা হয় না,
তাই নাকি ভারতবর্ষ বিনা স্বার্থে সহযোগিতা করলে হয়। এটি আমার চিন্তা করার ব্যাপার আছে না নাই? চিন্তা করার বিষয় আছে না নাই? এই বিষয়টা উপলব্ধি করছি আমার মহারাজ। কায় উপলব্ধি করছে? মহারাজ। এই আজাদিন বাহিনীর কথা কয় তো, এই আজাদিন বাহিনী হাতিয়ার করিয়া যদি জাপান এবং জার্মান ভারতবর্ষ দখল করলে হয়, তাহলে কি আমার এই ঢাকার মাও বোনের ইজ্জত বাঁচে রাখিলে হয়? আমার সেই জন্যে আমার মহারাজ অস্ত্র ধরে, আমার নারায়ণী সেনা অস্ত্র ধরেন। অস্ত্র ধরিয়া এই উত্তর পূর্ব ভারতত রহনাদির আমার কুমার ইন্দ্রজিৎ নারায়ণ জাপান জার্মান এবং আজাদিন বাহিনীর সাথে লড়াই করিবার জন্য। তোমরা ইতিহাসত পড়বেন যে ওই পাশে উত্তর পূর্ব ভারতত মণিপুর অরুণাচল প্রদেশ এই পাশে যে জাপান জার্মান এবং আজাদিন বাহিনীর সেনাবাহিনী গুলো আসছিল, খাবার খাইছে, ডায়রিয়া হয়েছে, ডায়রিয়াতে অনেক বলে মারা গেছে। ইতিহাসত তোমরা পড়বেন। উমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপান জার্মানের পরাধীনের একটা কারণ হিসেবে উল্লেখ করে যে ওই সময় খাবার খায়া বহু মানুষ মারা গেছে, ডায়রিয়া হয়েছে, কলেরা হয়েছে, এমন ঘটনা লেখা আছে, ইতিহাস লেখা আছে। বললে কেন হয়েছে? আমার এই ঢাকার মানুষ ছিল অলৌকিক শক্তির বিশ্বাসী। কিসের বিশ্বাসী ছিল? অলৌকিক শক্তির বিশ্বাসী। আমার এই ঢাকার নারায়ণী সেনা, আমার এই ঢাকার মহারাজ অলৌকিক শক্তি দিয়ে যুদ্ধ করছে। আমার রাজবাড়ি দেখছেন নাকি যে কোনো আধুনিক অস্ত্র আছে? আছে। সরকারি আমার এই সাগর দিঘির পাড়ত একটা কামান আছে, তা ওটা দেখার সৌন্দর্যের জন্য রাখছি। ওটা শুনছেন যে ওই 70-71 যুদ্ধের সময় নাকি আনছিল, পরে আর নিয়ে যায় নাই। কিন্তু আমার রাজবাড়ির তো কোনো আধুনিক অস্ত্র নাই, ছিল নাকি? নাই, কোনো কারখানাও নাই। তাহলে আমার এই কুচবিহার রাজ্যটা, আমার কুচবিহার রাজ্যটা কেন কোনো বিদেশি শক্তি দখল করিবার পায় নাই? কেন পায় নাই? আমার পূর্বপুরুষ অলৌকিক শক্তি দিয়ে যুদ্ধ করছে। বিশেষ বিশেষ লোকের কাছে এই শক্তিগুলো ছিল, ইকোটা বেশি হয়েছে। সেই জন্যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করিল আমার নারায়ণী সেনা। আমার মহারাজা জগদীন্দ্রনাথ ভূপ বাহাদুর রহনাদিল সিঙ্গাপুর ইউরোপ মহাদেশের ওই পাশে নারায়ণী সেনা নিয়া, আর কুমার ইন্দ্রজিৎ নারায়ণ রহনাদিল এই মণিপুরের এই পাশে আজাদিন বাহিনী প্রতিহত করার জন্য। সেই জন্যই তোমরা মনে রাখবেন, দুইটা শত্রু যদি লড়াই হয়, দুইটা শত্রু যদি লড়াই হয়, একজন বাড়ি ফিরে আসিল আর একজন আসিল না, তার মানে কি বাঁচিয়েছে? তার মানে কি বাঁচিয়েছে না বলছে মারা গেছে? আমার কুমার ইন্দ্রজিৎ নারায়ণ বাড়ি ফিরে যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত করিয়া জয়লাভ করিয়া বাড়ি ফিরিয়েছে। আর একজন বাড়ি ফিরিয়ে এসে নাই, তার মানে কি বাঁচিয়েছে? কি বাঁচিয়েছে? সেই জন্য মনে রাখবেন, সত্য কোনোদিনও চাপা থাকে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করলে আমার রানী যেহেতু কথা দিন যে মহারাজ যুদ্ধ আমরা জয়লাভ করলে স্বাধীন করে দেব যতগুলো পরাধীন রাষ্ট্র আছে। আমার মহারাজা জগদীন্দ্রনাথ ভূপ বাহাদুর সিঙ্গাপুরত ছিল যখন জাপান এবং জার্মান সেনা আত্মসমর্পণ করে। তোমরা ইতিহাসত দেখবেন খুঁজিয়া, আমার মহারাজা সেই সময় সিঙ্গাপুরত উপস্থিত ছিল জগদীন্দ্রনাথ ভূপ বাহাদুর, যে সময় জাপান এবং জার্মান আত্মসমর্পণ করে। আমার মহারাজা সেটি কোনায় প্রস্তাব দেয় যে তোমরা এই মুহূর্তেই সিদ্ধান্ত নাও এবং সন্ধি করো, সবাইগুলা যায় যায় তোমরা অন্যান্য রাষ্ট্র পরাধীন বানিয়া শাসন শোষণ করিবা ধরছেন, এলাই তোমরা স্বাক্ষর করো যে তোমরা আর কোনোদিন অন্য রাষ্ট্র পরাধীন বানিয়া শাসন করিবেন না। স্বাক্ষরিত হয় আটলান্টিক চার্টার। কি স্বাক্ষরিত হয়? আটলান্টিক সনদ। আটলান্টিক জাহাজ মানে আটলান্টিক সাগরত প্রিন্সেস জাহাজের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। সেই আটলান্টিক সনদটাই হল এই যতগুলা রাষ্ট্র ধীরে ধীরে স্বাধীন হল এই আটলান্টিক সনদের মাধ্যমেই হয়েছে। কিসের মাধ্যমে হয়েছে? আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার। ভারতবর্ষ স্বাধীন হল, এদিকে ঘোষণা করলে যে ভারতবর্ষটা স্বাধীন করে দেব,
কিন্তু ভারতবর্ষটা চালাইবে গায়, ভারতবর্ষটা চালাইবে গায়, ভারতবর্ষটা চালাইবে গায়। ব্রিটিশের রানী তার মন্ত্রী মিশনক পাঠিয়ে দিল। মন্ত্রী মিশন কোন যে তোমার যে ভারতবর্ষটা স্বাধীন করে দেব, ভারতবর্ষটা চালাইবে গায়। উমরা প্রস্তাব দিন যে আমরা সিদ্ধান্ত নিছি যে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর যাই কিনা, যার রাজত্ব, যার রাজ্য, তোমার ভারতবর্ষ তো মেলা এবার জাতি দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কিন্তু কুচবিহারের মাটি এই মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এবং সেই থাকার যত রাজা মহারাজা আছে কারো আমল তো কোনো সময় জাতি দাঙ্গা হয় নাই। তোমার ভারতবর্ষ তো মেলায় আবার জাতি দাঙ্গা হয়েছে। 1912-13 সালে একবার হয়েছে, দেশ ভাগের সময় একবার হল, 71 একবার হল, 71 পরে মানে 71 এই বছর তো হয়েছে। সেই জন্য আমার মহারাজার কথাটা সেই সময়কার নেতাগুলো কোন গান্ধীজি থেকে শুরু করিয়া জওহরলাল নেহরু সকালে কানে কানে পৌঁছে গেল কথা যে আমরা সিদ্ধান্ত নিছি যে ভারতবর্ষটা চলবে কুচবিহারের মহারাজার রাজত্ব, কুচবিহারের মহারাজাই চালাবে। কেন চালাবে? কুচবিহারের মহারাজার শাসনত আদিবাসীগণ, নেপালীগণ, ভুটিয়াগণ, মুসলমানগণ, ক্ষত্রিয়গণ, রাজবংশীগণ, মুসিগণ, মেথর সমস্ত সম্প্রদায়ের মানুষ এটিগোনা সুখে স্বাচ্ছন্দ্যে ভাই ভাই সম্প্রীতি সমন্বয় বজায় রাখিয়া একে অপরের সহযোগিতা করি যুগ যুগ ধরি বা বসবাস করি আসবে লাগছে। কি হয় না হয়? কোন রকম ক্যাসাল হয়েছে? সেই প্রস্তাবটাই দিল, কিন্তু সেই সময়কার ভারতবর্ষের নেতাগুলা মানলেন না। কেন মানলেন না? কেন মানলেন না? যে মহারাজার শাসনত কি হয়? মহারাজার শাসনত কি হয়? যাই অপরাধী তার সাথে সাথে বিচার হয়। বিচার হয় না হয়? মহারাজার শাসনত কি হয়? যাই অপরাধী তার সাথে সাথে বিচার হয়, কিন্তু বর্তমানে তো সেটা না হয়। সেই সময়কার নেতাগুলো উপলব্ধি করছে যে মহারাজ যদি শাসনত, মহারাজ যদি ভারতবর্ষের সম্রাট হয় তাহলে তো আমরা বেইমানি করিবার পাবো না, আমরা তো জনগণকে ঠকার পাবো না, আমরা তো আর জনগণের সাথে বেইমানি করিয়া নিজের মাইয়া সবার পেট বাঁচাবার পাবো না, জনগণের পেটত লাথি মারিয়া নিজের বউ সবার খুশির পাবো না। হয় না হয়? সেই জন্য আমরা মহারাজা প্রত্যাখ্যান করলে, কারণ মহারাজার শাসন উপরে জানে। কি হয় না হয়? আজকে রাম রাম মানুষ করিয়া হচ্ছে, রামের শাসন জানি না জানি রামের শাসন কেমন ছিল। রাম একটা ধোপা ধোপানির সাথেও যেমন ব্যবহার করছে, তার নিজের বউয়ের সাথেও তেমন ব্যবহার করছে, কোন রকম পার্থক্য রাখে নাই। রাখছে? ধোপানির বউকে বনবাস দিছে, নিজের বউকে বনবাস দিছে। কি হয় না হয়? যাই অপরাধী সেই অপরাধীর সাথে সমান আচরণ করছে। কি করছে না নাই করে? হয় না হয়? এটাই কয় রাম রাজত্ব, কিন্তু বর্তমানে সেটা হয়। রামের রাজত্ব কি দেখছেন নাকি মদ খাওয়া ছিল? রাম রাজত্ব আমরা জানি, আমরা রামের কাহিনী করছি, রামের নীতি আদর্শ আমরা জানি। রামের শাসনত কোন নারীর উপরে অত্যাচার রাম বরদাস্ত করেনি। বরদাস্ত করছে, বরদাস্ত করছে, কিন্তু বর্তমানে হওয়া হচ্ছে। সেই জন্য মনে রাখবেন, ইমরে নেতাগুলো জানে যে মহারাজ যদি ভারতবর্ষের শাসনত বসে তাহলে আমার আর এই বেইমানি করা হবে না, আমরা আর নেতাগিরি করিবার পাবো না। সেই জন্য আমরা মহারাজাকে নিলেন না। আমরা কি নিবে? আমরা গণতন্ত্র চাই। আচ্ছা, গণতন্ত্র যে যান, দেশটা কেমন করে চালাবেন? চালাবেন কেমন করিয়া? জওহরলাল নেহরু তোর বাপ তো কোনোদিন দেশ চালায় নাই, তুইও চালাস নাই। গান্ধীজি আপনিও কোনোদিন দেশ চালান নাই। চালাইছে নাকি গান্ধীজি কোনোদিন দেশ চালাইছে? দেশ চালাইছি তো আমরা। আমার শরীরের রগের প্রত্যেকটা শিরায় শিরায় কেমন করে দেশ চালা খায় আমরা জানি। উমরেগুলো জানে নাকি? উমরেগুলো চালাইছে দেশ কোনোদিন? উমরেগুলো তো দেশ চালায় নাই। সেই জন্য ব্রিটিশ কইছে, গান্ধীজি, জওহরলাল নেহরুজি, দেশটা আমরা আপনার কাছ থেকে নেই নাই, দেশটা নিছি কার কাছ থেকে?
রাজা মহারাজা আর নবাবের কাছ থাকিয়া। ব্রিটিশ যে দেশটা নিছে কার কাছ থেকে নিছে? রাজা মহারাজা আর নবাবের কাছ থাকিয়া নিছে। সেই জন্য যদি দেশ ঘুরি দেওয়াই লাগে, আমরা রাজা মহারাজা আর নবাবক ঘুরি দেব। সেই জন্য তোমরা সবাই জানেন 500রও অধিক দেশীয় রাষ্ট্র হয়ে গেছিল ভারতবর্ষ যখন স্বাধীনতা ঘোষণা করে। হয়েছিল নাই? হয় জানেন না ইতিহাস? পরবর্তীতে কি হল? আমার মহারাজা লর্ড মাউন্টব্যাটেন প্রস্তাব দিল, মানে উমরে বলে কোন মহারাজা লর্ড মাউন্টব্যাটেন জি আপনি তো চলে যাবেন, এতদিন আমরা ব্রিটিশের আন্ডারও ছিল, এলাফির কুচবিহারের আন্ডারও দিয়ে যাবেন। কুচবিহার তো একটা আলাদা রাষ্ট্র, কি কুচবিহার একটা আলাদা রাষ্ট্র, তা ঘুড়ি ঘাড়ে না আমরা আলাদা রাষ্ট্রের আন্ডারত পরাধীন হয়ে চলবো। তখন লর্ড মাউন্টব্যাটেন বলছে ঠিক আছে, এই সমস্যা আমি সমাধান করি দেন। লর্ড মাউন্টব্যাটেন প্রস্তাব নিয়ে এসে আমার মহারাজা রেডি না, মহারাজ তোমাকে যে ভারতবর্ষের সম্রাট বানাবো তার আগে একটা এগ্রিমেন্ট করা হবে। কি এগ্রিমেন্ট? যেটা কয় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। কি কয় যেটা? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন 1947 9 আগস্ট, যেটা আমরা গত বছর রাসমেলার মাঠে পালন করছি। আমরা এতদিন জানছি যে 1949 সালের 28 আগস্টের বোধহয় আসল কাহিনী। ওটা নয়, ওইটা মহারাজার পার্সোনাল কিছু ফ্যাসিলিটির কথা ওই চুক্তি করা আছে। ওটা হচ্ছে একটা সাপ্লিমেন্টারি, কিন্তু অরিজিনাল কাহিনী হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, যেটা হয়েছিল 1947 সালের 9 আগস্ট। যেটি কোন কওয়া আছে, মুই 2-4টা মূল পয়েন্ট কম। ওটি কওয়া আছে যে মহারাজ তোমার কুচবিহারটা যে ভারতবর্ষের সাথে সামিল হবে, এই ভারতবর্ষের কোন আইন কুচবিহারের মাটির প্রয়োগ করিবার গেলে সেই টাকার রুলারের সাথে পরামর্শ করা লাগবে। কুচবিহারের যে শাসক মানে কুচবিহারের যে মহারাজ, সেই মহারাজের সাথে আলোচনা না করিয়া কোনো কিছু ইমপ্লিমেন্ট করিবার পাইবে না, কোনো কিছু ইমপ্লিমেন্ট করিবার পাইবে না। ভারতবর্ষের সরকারের ডোমিনিয়ন গভর্নমেন্ট হোক আর ইউনিয়ন, তখন তো ডোমিনিয়ন গভর্নমেন্ট আসলে ভারতবর্ষের যে ডোমিনিয়ন গভর্নমেন্ট তৈরি হবার যাবার লাগছে, সেই ডোমিনিয়ন গভর্নমেন্ট এই ভারত সরকারের যদি কোন রকম জমি অধিগ্রহণ করার প্রয়োজন পড়ে, তাহলে সর্বপ্রথম মহারাজার সাথে কথা হবে এবং সেই মহারাজে যে ব্যক্তির জমি অধিগ্রহণ হবে সেই ব্যক্তির সাথে ডিসকাশন করবে, করিয়া উপযুক্ত মূল্য দিয়া তার খরচায় জমিটা অধিগ্রহণ হবে। কথা বুঝলেন? এবং এই জমি নিয়ে যদি কোন রকম বিবাদ হয় সরকারের সাথে, তাহলে সেটার বিচার করার জন্য আমার মানুষের টাকা খরচ করা লাগবে নয়। আমরা লক্ষ্য করে দেখছি বিগত দিনত ঠ্যাঙত পাড়ে পাড়ে আমার মানুষের জমি জায়গা নিয়ে কেসাল লাগে দিছে, কেস হয়েছে 10 কাঠা জমির কেস লড়িবে যায়া 10 বিঘে জমি বেচে দিয়ে কেস লড়ছে। হয়েছে না? এমন 10 কাঠা জমির কেস লড়তে যায়া 10 বিঘে জমি বেচে দিছে, তাও আর কেস সমাধান হয় না। কেন? আজকে সেই চুক্তিতে লেখা ছিল, এলাও লেখা আছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন, যে মহারাজ যদি এই জমি নিয়ে সরকারের সাথে কোন রকম বিবাদ হয়, তাহলে এই জমির ফয়সালাটা ডাইরেক্ট সুপ্রিম কোর্টের বিচারপতি একজন আরবিট্রেটর নিয়োগ করবে। সেই আরবিট্রেটরের মাধ্যমে এই জমির কেসের সমস্যা সমাধান হবে। দুই পক্ষকে দেখাইবে, সরকার পক্ষকে দেখাইবে এবং আমার যার জমি নিয়ে কেসাল, যে ব্যক্তির জমি সরকার অধিগ্রহণ করবে চালাত হচ্ছে, সেই ব্যক্তিকে দেখাইবে। দেখাইয়া ওটি করা টেবিলত বসিয়া মীমাংসা হবে। ওই তারিখের পর তারিখ উকিলত পাইছে দাও, এমনটা হবার নয়। আমার মহারাজা আরো কইছে, মহারাজ ভারতবর্ষের যে সংবিধান রচিত হবে, সেই সংবিধান মহারাজা মানিবার জন্য বাধ্য করিবার পাইবে না। ভারতবর্ষের সংবিধান মানার জন্য আমার মহারাজা বাধ্য করিবার পাইবে না। এটা কোডে লেখা আছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। আমার ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন হওয়ার পরে আমরা যদি লক্ষ্য করে দেখি, আমরা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন হওয়ার পরেও আমার মহারাজা মানলেন না।
কায় মানলেন না নেতাগুলা। তখন ব্রিটিশ বল ঠিক আছে, যদি তোমরা মহারাজা গ্রহণ না করেন তাহলে কিন্তু ভারতবর্ষটাকে আমার ভাগ করে দেওয়া হবে। জিন্নে লাগাইছে হিন্দুস্তান পাকিস্তান, জিন্নে চাবাদ হচ্ছে পাকিস্তান। জিন্নে কি চাবাদ হচ্ছে? যখন কল যে দেশটা আমরা রাজা মহারাজা নবাবের কাছ থেকে নিছি, তখনই জিন্নে দাবি করে বসলো আমাকে আলাদা পাকিস্তান লাগে, মানে পবিত্র স্থান লাগে। এটা অপবিত্র স্থান, একটা পবিত্র স্থান লাগে। পাকিস্তান নিয়ে নিল। আমার এই টাকার মুসলিম গুলো তাহলে কি অপবিত্র? হ্যাঁ, সেই জন্য মনে রাখবেন দেশ ভাগ হয়ে গেল। ব্রিটিশে বল যে দেশটা তাহলে আমার ভাগ করা লাগবে। তখন উমরা মানলে যে আমরা মহারাজার নিবেন নই, তোমরা দেশ ভাগ করেন করো, কয় টুকরে করেন করো, তবু আমরা মহারাজাক নেব না। মহারাজাক নিল না। পরবর্তীতে দেশ ভাগ হল, দুইটা সরকার হল, পাকিস্তান আর একটা হল ইন্ডিয়া, দুইটা সরকার হল। তারপরে বাংলাদেশ একটা গভর্নমেন্ট হল, মানে পাকিস্তানের এটা অংশ হয়ে গেল বাংলাদেশটা, তখন ছিল পূব পাকিস্তান। আমরা যদি লক্ষ্য করি দেখি, ভারতবর্ষ স্বাধীনতা পায় আমার মহারাজাক ভারত সম্রাট বানাত চাইয়া, ভারত সম্রাট বানেবার চাইয়া এই নেতাগুলো চক্রান্ত করিয়ে হবার দিল না। তার ফেসারত ভুগলে কায়, তার ফেসারত কায় দিল ভারতবর্ষের জনগণ। আজকে দেশ ভাগ হওয়ার পরে লক্ষ লক্ষ মা ও বোনের ইজ্জত গেল, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাল। আমরা যদি ইতিহাস লক্ষ্য করি দেখি, এই দেশ ভাগ হওয়ার ফলে কত মানুষের প্রাণ গেছে, গেছে না নাই যায়? ট্রেন ভর্তি করিয়া, মালগাড়ি ভর্তি করিয়া লাশ পাটে পাটে দিছে বাংলাদেশ থাকিয়া ভারতবর্ষ, পাকিস্তান থাকিয়া ভারতবর্ষ, ভারতবর্ষ থাকিয়া দিছে পাকিস্তানত বাংলাদেশ। হয়েছে না এমন? কত মা ও বোনের উপরে অত্যাচার হয়েছে। এটার জন্য দায়ী গায়, এটার জন্য দায়ী হল এই ভারতবর্ষের নেতাগুলা। যদি আমার মহারাজা সেই সময় ভারত সম্রাট বানায়, তাহলে আর ভারতবর্ষটা টুকরিয়া না হয়। টুকরিয়া হলে হয়, টুকরিয়া হলে হয় না। আজকে দেখো ভারতবর্ষ স্বাধীন করে দিল, ভারত সম্রাট আমাকে বানের চান, এটাই হলে সব থাকিয়া বড় অপরাধ। এটাই হলে আমার উপরে সব থাকিয়া বড় অপরাধ। যদি কেউ কয় আমার কুচবিহার রাজ্যটা কেনে বানায় না, এই কেনে জন্য বানায় না, কেনে বানায় না, এই কেনে জন্য বানায় না। কেনে? তোমরা ভারতবর্ষ স্বাধীন করে দেওয়া লোক দিবে বানায়, উমরা বানিয়ে দিবে? কোনদিনও বানিয়ে দিবে না। যদিও বা বানিয়ে দেয় তোমার কিছুই দিবে না, যদিও বা বানায় আমার কিছুই দিবে না। কন্ট্রোলটা কার হাতত রাখবে? উমেরের হাতত রাখবে। আমার দিবে? আমার দিবে? আমার দিবেন নয়। সেই জন্য আমরা যদি লক্ষ্য করে দেখি, এইটা হচ্ছে আমার উপরে, আমরা করলাম ভাল কাজ হয়ে গেল আমার উপরে এটা অভিশাপ। সেই জন্য আমরা যদি লক্ষ্য করি দেখি, আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ভারতবর্ষ স্বাধীন করে দিল, করার পরে এই সমস্ত কংগ্রেস গভর্নমেন্ট হল, ইউনিয়ন গভর্নমেন্ট চলে গেল। তোমরা দেখবেন ভারতবর্ষ স্বাধীন হয় 1947, 3 বছর অব্দি না 2.5 বছর অব্দি ভারতবর্ষ কি ছিল? ডোমিনিয়ন গভর্নমেন্ট ছিল। কি ছিল? ডোমিনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ ব্রিটিশের আন্ডারতে ছিল সরকারটা। কার আন্ডারে ছিল? ব্রিটিশের আন্ডারত। কারণ ভারতবর্ষের কোন নেতার সেই সময় বাপের দাম হয় নাই ভারতবর্ষটা চালার। সেই জন্য ব্রিটিশ নিজের কন্ট্রোলতে 2.5 বছর রাখছে। কেন করি দেশ শাসন করা লাগে ইমেকুলেট শিখিয়ে দিয়ে তারপরে ব্রিটিশ গেছে। কথা বুঝছেন? কত বছর ছিল? 1947 থাকিয়া 1949, 2.5 বছর মোটামুটি। এই 2.5টা বছর ব্রিটিশ গভর্নমেন্ট নিজের হাততে দেশটা রাখছে, রাখিয়া তারপরে ইমেক সব কিছু শিখিয়ে দিয়ে চলে গেছে। কি হল? আমার মহারাজ পরবর্তীতে এই 49 আর একটা সাবলিমেন্ট চুক্তি করিল। চুক্তি করার পরে আমার এই পশ্চিমবঙ্গটা, আমার এই কুচবিহার রাজ্যটা পরবর্তীতে এখান ভাগ আসাম নিল, এখান ভাগ পশ্চিমবঙ্গ নিয়ে নিল। আমার মহারাজার উপরে অত্যাচার শুরু হল।
আমার এই জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের উপরে অত্যাচার শুরু হল। যে মহারাজ, যে নারায়ণী সেনা ভারতবর্ষ স্বাধীন করে দিল, সেই মহারাজাকে ইমরা অত্যাচার করা শুরু করে দিল। আমার মহারাজটা রাজবাড়ি ছাড়া করলে, ভিটে ছাড়া করলে, রাজবাড়ি জলের লাইন কাটি দেয়। এই রাজবাড়িটা তো মেলা আবার ভাঙার জন্য গেছে, রাজবাড়িটাকে হোটেল বানাবার জন্য মেলা চক্রান্ত করছিল সেই সময়কার কংগ্রেস সরকার, সিপিএম সরকার। কি জানেন না জানেন? অর্ধেক খান তো বাস স্ট্যান্ড মানে ফেলাইছে। আরো বহু এরিয়া মুই ইদানিং খবর পেয়েছেন, আরো আমার এই রাজবাড়ির বহু এরিয়া ইদানিং আরো বিল্ডিং মানে বাদ হচ্ছে, দখল করি বাদ হচ্ছে। বাইরের লোক আসিয়া, কলকাতার লোক, অন্যান্য রাজ্যের লোক বেসে ধরছে। গায়ে এটাকার লোক খুলিয়া কোন লোক, কোন লোক বেসে ধরছে? সেই জন্য মনে রাখবেন, আমার এই মহারাষ্ট্র ভিডিয়া ছাড়া করছে। আমার এটাকার ভূখণ্ডের মানুষের জমি গাড়ি গাড়ি নিয়ে ভেস্ট করছে। যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন পাওয়া ছিল, যে আমার মহারাজাক না জানিয়া, আমার মহারাজার অনুমতি না নিয়া আমার এই টাকার কোন মানুষের জমি সরকার অধিগ্রহণ করিবার পাইবে না। আমার মহারাজাকে আগতে বিনাশ করিল, বিনাশ করিয়া আমার মহারাজা ভিটে ছাড়া করলেন, মহারাজাক আতঙ্কগ্রস্ত করলেন, মহারাজার ভাইটাক মারলেন। কাক মারলেন? কুমার ইন্দ্রজিৎ নারায়ণ। কুমার ইন্দ্রজিৎ নারায়ণকে চক্রান্ত করিয়া কুমার ইন্দ্রজিৎ নারায়ণক মারছে। সময় মতো সব প্রকাশ হবে। সেহেতু আমার মহারাজ আতঙ্কগ্রস্ত হয়ে গেল। রাজবাড়িটা ভয়তে কাও না যায়, রাজবাড়িটা ভয়তে কাও না যায়। আজকে মেলা মহারাজার আত্মীয় স্বজন গাজাইছে। তখন কোটেছিলেন না তোমরা? তখন কোটেছিলেন? তখন তো তোমরা আগে আইসেন নাই। এলা মেলা আত্মীয় স্বজন গাজাইছে, আমরা রাজ পরিবারের লোক। তখন কোটেছিলেন? হ্যাঁ, ভাইটার মারিল, মহারাজটা ভিটে ছাড়া করলে তখন করেছিলেন। সেই জন্য আমার এটা বোঝা খাবে, আমার এই ভূখণ্ডের মানুষের জমি ভূমি সংস্কার আইন দিয়া যেটা খুশি সেটাই দখল করছে। করছে না নাই করে? আমার এই ঢাকার মানুষ তো আইন কানুনও বোঝে না। যেখানে ওদের মন পছন্দ সেইখানে দখল ধরি ধরিয়া বাড়ি করছে, বিল্ডিং করছে, দোকান করছে। কি করছে না নাই করে? আমার লোক কিছু করির পাশি পাশি কিছু করি, আমরা কিছুই করিবার পাই নাই। ভূমি সংস্কার আইন লাগাইয়া আমার এই ঢাকার বহু মানুষের জমি ভেস্ট করে নিছে। নিছে না নাই? নাই, হ্যাঁ, ভেস্ট করে নিছে। সেই জন্য আমরা যদি লক্ষ্য করি দেখি, পরবর্তীতে আমার এই কুচবিহার গশ্রেণী রাজ্যের যে মর্যাদা দেয়, তোমরা সবাই জানেন গশ্রেণী রাজ্যের মর্যাদা দেয়, দেওয়ার পরে সেই রাজ্যটাকে আমার সংবিধান সংশোধন করে আউট করে দেয়। আমরা সেইটারে দাবি লাগাছি বহুদিন থাকিয়া। আমার মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের আশীর্বাদত দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জন্ম হয় 1998 সালত। কেন জন্ম হয়? এই সংগঠনের জন্মের রহস্যটা কি তোমরা সবাই জানেন। এই ভূখণ্ডের মানুষের উপরে যেই দিন থাকিয়া আমার এই মহারাজার রাজত্ব চলে গেছে, সেই দিন থাকিয়া এই ভূখণ্ডের মানুষের উপরে জোর জুলুম শুরু হয়েছে, অত্যাচার শুরু হয়েছে। এই মানুষের মধ্যে কেসাল লাগাইছে। হিন্দু মুসলিম কোনো সম্প্রীতি নাই। আদিবাসী রাজবংশী সমস্ত মানুষের ভিতরে একে অপরের প্রতি দাঙ্গা হাঙ্গা শুরু করে দিচ্ছে পার্টি। যেই দিন থাকিয়া এই ভূখণ্ড রাজনৈতিক দলের শাসন ঢুকছে, আমার এই ঢাকার ভূখণ্ডের মানুষের সমন্বয় সম্প্রীতি নষ্ট হয়ে গেছে। সেই জন্য দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, আমরা আমার ভাষা কবার পাই নাই, আমরা আমার ভাষার কথা কব, আমরা আমার ভাষা কবার পাই না। দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জন্ম হওয়ার পরের থাকিয়া মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের যেদিন থাকিয়া এই ভূখণ্ড আত্মপ্রকাশ পাইছে, সেই দিন থাকিয়া এই ভূখণ্ডের মানুষের উপরে জোর জুলুম বন্ধ হয়েছে। কি বন্ধ হয়েছে না ভাই? হয় এলা আমার ভাষা বলে কেউ আটকের পায়, কোনোটে আটকের পায়। আগত তো ধরিয়া যাকে খুশি তাকে ধরিয়া কেস লাগে দিছে। আজকে তোমরা সবাই জানেন আমার বড় বিলাত, আমার কি আছে রাজবাড়ি, রাজবাড়ি আছে না নাই? রাজবাড়িটা আমরা মিলে যে মিটিং করি না,
মিটিং করি না করি? এই রাজবাড়িটা কি 10 তলা 12 তলা 20 তলা বিল্ডিং নাকি? একান ছাদের উপরে আর একান ছাদ, আর একটা সুন্দর করে নকশা করা হয়েছে, সেটা কয় কি রাজবাড়ি। আমার মহারাজা যখন গোসানি মারির টিনের ঘর ছিল, আমরা সেটাকেও কছি রাজবাড়ি। কি কছি না নাই কই? কছি না নাই কই? মহারাজ যে বাড়িতে থাকে সেই বাড়িকে কওয়া হয় রাজবাড়ি। এই রাজবাড়ি, এই বড়গিলের যে রাজবাড়িটা হয়েছে, এই রাজবাড়িটা কি জনগণের উন্নয়নের টাকা মারিয়ে বানা হয়েছে নাকি? জনগণের উন্নয়নের টাকা মারি বানা হয়েছে? যে সরকার 100 কোটি টাকা বরাদ্দ করছে, সেই টাকা মারা হয়েছে, এমন হয়েছে নাকি? আরে জনগণের উন্নয়নের টাকা তো মারি করছে নেতা মন্ত্রীগুলা। আজকে তোমরা সবাই জানেন, জনগণের জন্য আজকে 100 কোটি 1000 কোটি টাকা বরাদ্দ হয়, সেই টাকা মারিয়া নেতা মন্ত্রীগুলা 10 তলা 12 তলা 20 তলা ফ্ল্যাট বানাবাদ হচ্ছে, মাল্টি স্টোরি বিল্ডিং বানাবাদ হচ্ছে। কি হয় না? না হয়? হয় না? না হয়? সেই বাড়িগুলো কি তোমরা ঢুকির পান? কিন্তু রাজবাড়ির যাইয়া খাওয়া হাঁকা মোতা শোকে করি না করি? সপ্তাহে 1000 1500 2000 লোকের ওটা মিটিং হয়। কি হয় না? না হয়? রাজবাড়ির তো মাঝে মাঝে এমন পিচ্ছা পায়খানার গন্ধ শুরু হয়ে যায়, রাজবাড়ির গেটের এক পাকে ঢোকায় না যায় রাজবাড়ি। এমন হয় না? হয়? হ্যাঁ, কেন হয় এমন? রাজবাড়িটা আমার, ওটি আমরা আমার সুখ দুঃখের আলোচনা করি। কি করি? আমার সুখ দুঃখের আলোচনা আমরা কোটে কোনে একটি হব, একটি হওয়ার জায়গাটাই হল রাজবাড়ি। হ্যাঁ, সেটি কোনে আমরা আমার সুখ দুঃখের আলোচনা করি। আজকে এই রাজবাড়িটা আছে বলিয়া আজকে এই রাজবংশী জনজাতিটা গোটা ভারতবর্ষ আজকে আমাকে নিয়ে চর্চা করিবে হচ্ছে। এতদিন এই রাজবংশী জনজাতিটা কাউকে চিনছে? আজকে সবাই চিনবে ধরছে। চিন্তা হচ্ছে না নাই? আজকে আমরা যদি লক্ষ্য করি দেখি, উমরা রাজবাড়ির টার্গেট করে। এই লোকগুলোর কথা শুনবেন? এই লোকগুলোর কথা কি আমরা শুনবো? উমরা কি জানে? রাজবাড়ি হইল আমার শাসনের মেরুদণ্ড। রাজবাড়ি কি? রাজবাড়িটা হইল আমার শাসনের মেরুদণ্ড। আজকে যদি এই কুচবিহারত আমার পুরেন রাজবাড়িটা না থাকিল হয়, আমার ইতিহাস তো নাই। আমরা কবারে পাইলো ভাই না যে আমার এটি কোনো রাজা মহারাজা ছিল, কবার পাইলো ভাই? সেই জন্য রাজবাড়িটার অস্তিত্ব বিলীন করে দেওয়ার চেষ্টা করছে, সেটা পায় নাই। পাইছে? পায় নাই। সেই জন্য আমার মনে রাখা লাগবে, রাজবংশীর অস্তিত্ব নির্ভর করে কিসের উপরে? রাজবাড়ির উপরে। কিসের উপরে নির্ভর করে? রাজবাড়ি, যেটা বর্তমানে পার্লামেন্ট, আমার রাজবাড়িটাই পার্লামেন্ট। রাজবাড়িটা কি? রাজবাড়িটাই আমার রাজবংশীর পার্লামেন্ট। ওটি কোনো আমরা সুখ দুঃখ ন্যায় নীতি ধর্মনীতি রাজনীতির আলোচনা করি। সেহেতু মুই আর আলোচনা দীর্ঘায়িত করিম না। মুই এতটুকাই শাসন করি যে আমার এই ভূখণ্ডের সমন্বয় সম্প্রীতি বজায় থাক। মুই সেই জন্য অনুরোধ করি, আমার এই ঢাকার যে মানুষগুলি আছেন, তোমরা লক্ষ্য করবেন, আমার যদি পুরানা দলিল ঘাটিয়ে দেখি, আমার কোন দলিলত কিন্তু জাতি বা ধর্ম হিন্দু লেখা নাই। মহারাজার আমলের যতগুলো দলিল আছে, কোন দলিলত তোমরা দেখিতে পাবেন না যে হিন্দু লেখা আছে। 1930 সাল 35 সাল 20 সালের যে দলিলগুলো, সেটি কোন দেখবেন আমার জাতি বা ধর্ম লেখা আছে ক্ষত্রিয়। আছে না নাই? তা নিজেকে ক্ষত্রিয় বলি পরিচয় দিতে কি লজ্জা লাগে? নিজেকে ক্ষত্রিয় হিসাবে পরিচয় দিতে কি তোমার লজ্জা লাগে? হ্যাঁ, হিন্দু শব্দটা তো দিলে মোগলের ঘর। কাই দিল? মুসলমান, মোগল। এই মোগলের ঘর হিন্দু শব্দটা গালি হিসেবে ব্যবহার করছে। যেমন শালা কাউ কাউ কয় হালা, কয় না? হালারে দেখে নিবি হালা। তেমন করে সিন্ধুটা কইছে হিন্দু। ছটাক যেমন হ উচ্চারণ করে, ওই মোগল যে আসলে মোগল পাঠানের ঘর, ওই পাশের সিন্ধু নদীর ওই পাশের লোক ওরা দন্তেশ্বরাক হ উচ্চারণ করছে। সিন্ধু স্থান, সিন্ধু নদীর ওই পাশের লোক কইছে সিন্ধুবাসী, তার ছটাক কইছে উমরা হিন্দু। যেমন শালাক কয় হালা, উমরা সিন্ধু কইছে হিন্দু, ছটাক করছে হ উচ্চারণ। কথা বুঝছেন? আবার এই হিন্দু, হিন্দু শব্দটা আবার গীতাত আছে নাকি? গীতাত আছে?
কোন বেদত আছে? নাই। হিন্দু শব্দটা কায় আনলে? হিন্দু শব্দটা গুলো আনলে ব্রাহ্মণ গুলা। তোমরা একটা কথাই মনে রাখবেন, হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী মানে ব্রাহ্মণ্যত্ববাদী। এবার বুঝছেন কথা? হিন্দুত্ববাদ মানে ব্রাহ্মণ্যবাদ। সেই জন্য আমার বোঝা খাবে, এটাকার যে মুসলিম মানুষ আছে, এই মুসলিম মানুষগুলা তোমরা লক্ষ্য করবেন, আগের যত দলিল দস্তাবেজ আছে কোন জায়গায় বল তোমার মোহাম্মদ অমুক মিয়া, মোহাম্মদ শব্দ নাই। কি আছে? শ্রীযুক্ত অমুক মিয়া আছে না নাই? শ্রীযুক্ত লেখা পাবেন, মোহাম্মদ পাবেন না। মোহাম্মদ আছে? মোহাম্মদ নাই। পুরান দলিল ঘাটি দেখবেন। এই মানুষগুলো কেন? ইমরা ব্রাহ্মণ্যবাদের অত্যাচারত ইমরা মুসলিম ধর্ম গ্রহণ করছে। মহারাজ আলোচনা করছে, যে টাকার মুসলিম মানুষকে হইলে আমার মাতৃবংশের লোক। কি লোক? মাতৃবংশের লোক। কেন? কারণ মোগল পাঠানের ঘর যখন আমার মাটিতে আসছে, ইমরা সাতত কোনো বেটি সহ মাইসক আনে নাই, আনছে। উমরে আসছে, আসিয়া আমার একটা সময় এমন হয়ে গেছিল, রাজশক্তি দুর্বল হয়ে গেছিল। এই সুযোগও কাজে লাগিয়া যদি আমার মহারাজ উত্তর কোনা দিয়া প্রোটেকশন দিবার গেছে, মোগল পাঠানের ঘর দক্ষিণ পাকে অ্যাটাক করছে। যদি পূবে গেছে তা পশ্চিমে অ্যাটাক করছে। এমন করে আমার কিছু বউ বেটি তুলে নিয়ে গেছে, কিছু বউ বেটি সাথে সম্পর্ক হয়েছে, করিয়া সেগুলি আবার গর্ভবতী হয়েছে। এবার সেই বেটি যদি ছাওয়া কোলাপ নিয়ে আসে বাপের বেটি কোনা, বাপটা কি তাকে মারি ফেলাবে? মারি ফেলাবে? মারি ফেলে তো না ভাবি। তোমরা মনে রাখবেন, একজন মানুষ মাইসের বেটি যদি শুনে যে উইয়ের বেটি পালাইছে বা গন্ডগোল করছে, কবে কি মোর বেটি যদি এমন করে মুই মারিয়ে গঙ্গাত ভাসে দিল। কিন্তু নিজের বেটি যখন অমন করে, ওটা কি করা যায়? করা যায়? এটা বেটির মায়া সব থেকে বেশি, হয় না? তখন সেই বেটিটা নিজের যে সম্পত্তি আছে, নিজের যদি জমি ছিল 100 বিঘা, তার থেকে 70 বিঘায় বেটিটা দিয়া, যে বেটি তুই ওর সাথে সম্পর্ক রাখিস না, তুই আলাদা করে জমি দিলু, ওটি তুই ছাওয়া পোয়া নিয়ে আলাদা করে খা। এমন করে তৈরি হয়েছে মুসলমান টাড়ি। কি কথা বলছেন? এমন করে তৈরি হয়েছে মুসলমান টাড়ি। যদি সেই সময় ব্রাহ্মণ্যত্ববাদের অত্যাচার না থাকিল হয়, হয়তো সেই লোকগুলো আমার সমাজত ঘুরিয়ে আসলে হয়। কি হয় না হয়? সেই লোকগুলা নিজ ধর্ম নিজ কর্ম ঘুরিয়ে আসলে হয়। সেই সময়কার ব্রাহ্মণ্যত্ববাদের অত্যাচারত বহু মানুষ কনভার্টেড হয়ে গেছিল, মানুষগুলো বাধ্য হয়েছিল। সেই জন্য তোমরা লক্ষ্য করে দেখবেন, আমার এই ঢাকার মানুষের মুসলিম মানুষগুলোর জমি বেশি। আমার রাজবংশী মানুষের থাকিয়া আমার যে মুসলিম রাজবংশী মানুষ আছে, ইমেরে জমির পরিমাণ বেশি। আমার নাজিরাতে আছে একজন লোক আছে 200 বিঘা জমির মালিক। আমার নাজিরাত বাজারটা উমেরে জমির সবগুলো খাস করে নিছে, সব খাস করে নিছে। সেই জন্য মনে রাখবেন, সেই জন্য মনে রাখবেন, একমাত্র এই ভূখণ্ডতে আমার মহারাজা, রাজা ক্ষত্রিয়। রাজাটা কাই ছিল? রাজা ছিল ক্ষত্রিয়। একমাত্র ক্ষত্রিয়ের শাসনতে, মহারাজার শাসনতে সমস্ত সম্প্রদায়ের মানুষ, মুসলিম হোক, আদিবাসী হোক, রাজবংশী হোক, ক্ষত্রিয় হোক, নাউয়া হোক, মুসি হোক, সমস্ত সম্প্রদায়ের মানুষ একে অপরের সাথে সমন্বয় সম্প্রীতি নিয়ে বসবাস করে। আর কোনোটে পাইবেন না, আর কোনোটে পাবো আমরা, আর কোনোটে পাবো না। সেই জন্য আমি অনুরোধ করি, তোমরা মুসলমান মুসলমান ভাই ভাই ভুলে যাও, হিন্দু হিন্দু ভাই ভাই ভুলে যাও। যদি মনে করেন যে মুসলমান মুসলমান ভাই ভাই, ভুল করবেন। কেন ভুল করবেন? এটি থাকি যদি তারাই, ভারত থাকি যদি তারাই, বাংলাদেশের মুসলমান তোমাকে গ্রহণ করবে? গ্রহণ করবে কাকা? গ্রহণ করবে? কিছুদিন আগত তো দেখছেন, কাটা তারত কিছু মুসলিম লোক এপাক থেকে ওকে পুশ করছে, ওপাকার মুসলমান ঢুকুরে না দেয়। উনিও তো মুসলিম। মুসলিম মুসলিম যদি ভাই ভাই হয়, তা উমরে ভিত তোমাকে গ্রহণ করে না কেন? গ্রহণ করবে? হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয়, হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয়, তাহলে গুজরাটত যখন আমার হিন্দু মানুষটা কামাই করিবে যায়, ওটি থেকে পিটতেই গা কিছুদিন আগত পিটতেইছে না? পিটতেইছে না? নাই পিটটাই? মহারাষ্ট্র থেকে পিটতেইছে না? দিল্লি থেকে পিটতেইছে না? পিটতেইছে না? নাই? কিসের ফির হিন্দু হিন্দু ভাই ভাই? সেই জন্য মুসলমান মুসলমান ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই এগুলা ভুলে যাও। একটাই আওয়াজ তোলো যে এইখান মোর মাটি, এইখান মোর বাপ ঠাকুরদার মাটি। তাই যে সম্প্রদায়ের হোক না কেন,
তাই যে সম্প্রদায়ের হোক না কেন একটাই আওয়াজ তোলো, এখান মোর বাপ ঠাকুরদার মাটি, ভূ ভাগ্যা বসুন্ধরা। ভূ ভাগ্যা বসুন্ধরা। যদি মুই এই মোর মাটি থাকিয়া বিচ্যুতি হন, মোর দুনিয়াত কাও গ্রহণ করবে না। গ্রহণ করবে? সেই জন্য আমার এই মাটি কেন উদ্ধার করা খাবে? কি করা খাবে? মাটি উদ্ধার করা খাবে। এই মাটি উদ্ধার করিবার জন্য যেটা প্রয়োজন আমরা সেটাই করব। মাটি উদ্ধার করিবার জন্য যেটাই প্রয়োজন আমরা সেটাই করব। এই মাটি থাকি যদি আমরা বঞ্চিত হই, আমরা কাও জায়গা দিবে না। জায়গা দিবে আমার? কাও জায়গা দিবে না। সেই জন্য আমি অনুরোধ করি যে তোমরা গুলা যাই যে সম্প্রদায়ের হন না কেন, হিন্দু হোক, মুসলমান হোক, বাংলাদেশি হোক, অবাংলাদেশি হোক, যাই যে সম্প্রদায়ের হন না কেন এই সংগঠনের সাথে সামিল হন। কারণ আমরা কি মানুষ হোক নররূপে নারায়ণ দেখি। আমরা কি দেখি? অতিথিক নররূপে নারায়ণ দেখি। সেই জন্য আমি অনুরোধ করি তোমরা সবাই আমার নিজ নিজ গ্রাম কমিটি, অঞ্চল কমিটি আছে, সবাই কমিটির সামিল হন এবং আমার মাটি উদ্ধারের জন্য সবাই যেটা করার, যেটা নির্দেশ হবে আমরা সেটা করার জন্য সবাই ওতপ্রোতভাবে প্রস্তুত থাকব। যাই হোক, মুই আর আলোচনা দীর্ঘায়িত করিম না। এই কথা কয়া আগের নাহান করিয়া সকালে চরণ ভক্তি দিয়া, মহারাজার চরণ ভক্তি দিয়া মোর আলোচনা মুই এটি করে শেষ করলুম। জয় মা ভবানী! মা ভবানী কি! মা ভবানী কি! মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কি! মহারাজা শ্রী শ্রী অনন্ত